পার্থবাবু এই জায়গাটা জানতে চাইবো যে এটা ভয়াবহ ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একটা বহুতল সেটা একদমই হেলে পড়েছে, ঝুঁকে পড়েছে বলা যেতে পারে, এবং তার একাংশ ভেঙে পড়ছে। মানে প্রথম কথা, কিভাবে নির্মাণ হলে এই ধরনের একটা বিপর্যয় হতে পারে, এবং দ্বিতীয়ত পার্থপ্রতিম বাবু আপনার কাছ থেকেই জানতে চাইবো এরপরে এই ধরনের বহুতল যেটা একেবারে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে পড়েছে বলা যেতে পারে, তার কি সেটা কি ডিমলিশ করে দিতে হয়? মানে কি করা যায় এরপর আর কি? না, প্রথমত দেখুন, আমি সাইটে যাইনি, আমিও ছবি যতটুকু দেখেছি তার ভিত্তিতেই সম্ভাব্য কারণ দু একটা খোঁজার চেষ্টা করছি। একটা হচ্ছে যে এই যেভাবে বাড়িটা হেলে পড়েছে, টিল্ট করেছে, তাতে বোঝা যাচ্ছে যে বাড়ির কোনো একটা দিকের ফাউন্ডেশন সেটা হচ্ছে যে সিঙ্ক করে গেছে, অর্থাৎ সেই ফাউন্ডেশন ফেল করেছে। ফেল করার ফলেই বা আস্তে আস্তে এই ফাউন্ডেশনটা, মানে আমার কথা হচ্ছে সিঙ্ক করছিল, সেটেল করছিল বলে মনে হচ্ছে, এবং সেটা একটা পর্যায়ে এসে একটা ফাউন্ডেশন একধারে ফেল করেছে, ফলে বাড়িটা আর একটা দিকে টিল্ট করে গেছে এবং তারপরে পড়েছে। এখন এইটার ক্ষেত্রে সম্ভাব্য একটা কারণ হতে পারে যে যেই বাড়িটা তৈরি হয়েছে সেই ফাউন্ডেশনটা খুব লুজ সয়েলের উপরে বা ফিল্ড আপ সয়েল, মানে ভরাট করা জমি, নরম মাটির উপরে যদি তৈরি হয়ে থাকে, তাহলে এই ধরনের বাড়ির ফাউন্ডেশন কোনো একটা দিকে বেশি বসে যাওয়ার সম্ভাবনা থাকে অন্য দিকের তুলনায়। তখনই যেটা হয়, ইনিশিয়ালি বিল্ডিং এ ক্র্যাক দেখা যায়, তারপরে সেই ক্র্যাক বিম কলামে প্রসারিত হয়, দেওয়ালে প্রসারিত হয়, তারপরে সেই বাড়ি ভেঙে পড়ে, টিল্ট করে। এই ক্ষেত্রেও সম্ভবত সেটা হতে পারে। সেকেন্ড, যদি পাশাপাশি খুব ঘিঞ্জি ভাবে বাড়ি তৈরি করা হয়, একটা বাড়ির দেওয়ালের সাথে আরেকটা বাড়ির দেওয়াল বা ফাউন্ডেশনের সাথে আরেকটা বাড়ির ফাউন্ডেশন ভীষণ ক্লোজলি স্পেসড হয়, খুব কাছে গায়ে লাগানো থাকে, তাহলে অনেক সময় এই প্রেশারগুলো একটা বাড়ির প্রেশার অন্য বাড়ির ফাউন্ডেশন প্রেশারের সাথে সুপার ইম্পোজ করে যায়, এবং তখনও এই ধরনের বিপর্যয় ঘটতে পারে। ইন অ্যাডিশন টু দিস, যে আরেকটা হয় যে এই ধরনের নরম মাটির উপর কলকাতা শহরে বহু জায়গাতেই এরকম বাড়ি তৈরি হয়, কিন্তু তাতে যদি কোনো কারণে রেইনফোর্সমেন্ট মানে লোহা বা সিমেন্ট তাতে যদি কম্প্রোমাইজ কোথাও হয়, সেখানে যদি কম্প্রোমাইজ হয়, তাহলে এই ধরনের হেলে পড়া বা ভেঙে পড়ার প্রবণতা বহু গুণে বেড়ে যায়। এর মধ্যে ঠিক এক্স্যাক্টলি কোন ঘটনা ঘটেছে আমার জানা নেই, সেটা নিশ্চিত উপযুক্ত পরীক্ষা করলেই জানতে পারা যাবে। কিন্তু আপনি শেষ প্রশ্ন যেটা করেছিলেন, আমার মনে হচ্ছে ছবি দেখে যে অ্যামাউন্ট অফ টিল্ট এই বাড়িটার হয়েছে, এই বাড়িটাকে উদ্ধার করার কার্যত অসম্ভব, বা উদ্ধার করতে গেলেও যে পরিমাণ খরচ করতে হবে সেটা নতুন বাড়ি তৈরির খরচের চাইতে বেশি হয়ে যেতে পারে। ফলে এই বাড়িটা আমার ধারণা হচ্ছে যে পরিত্যক্ত বাড়ি হিসেবেই এটাকে ডিল করতে হবে ভবিষ্যতে। পার্থপ্রতিম বাবু, যেরকম আমরা জেনারেলি দেখে থাকি, একটা গাছ যদি শিকড় থেকে উপড়ে যায় তাহলে ঠিক যেরকম একটা ছবি তৈরি হয়, দৃশ্য তৈরি হয়, এই বাড়িটার ক্ষেত্রেও আমরা সেটাই দেখছি। এক্স্যাক্টলি, আমি তো আবার বলছি যে আমার নিজের মনে হচ্ছে দূর থেকে দেখে এই বাড়িটার ফাউন্ডেশন ফেল করে গেছে। ফাউন্ডেশন ফেল করলেই এই ধরনের হয়, এক দিকটা হচ্ছে অনেক বেশি বসে যায়। তবে এই বসে যাওয়ার আগে নিশ্চয়ই কিছু না কিছু লক্ষণ এই বাড়িটায় দেখা দিচ্ছিল, কারণ হচ্ছে এই ধরনের টিল্টের আগে বাড়িতে সাধারণত কিছু ক্র্যাক দেখা যায়, এবং সেই ক্র্যাকগুলো বাড়তে থাকে সময়ের সাথে সাথে, এবং একটা পর্যায়ের পর এটা হচ্ছে এরকম টিল্ট করে, আজকের আমরা যে দৃশ্য দেখতে পেলাম। ফলে এটা সতর্ক নিশ্চয়ই, আমি জানি না যারা ওখানকার আবাসিক ছিলেন তারা হচ্ছিলেন, বা যারা বাড়ি বানিয়েছিলেন, যে ডেভেলপার বা প্রমোটার, তারা কতটা সচেতন ছিলেন এই প্রোপাগেটিং ক্র্যাকগুলো সম্পর্কে, অর্থাৎ যে ক্র্যাকটা জীবন্ত, এই জীবন্ত ক্র্যাকগুলো অত্যন্ত মারাত্মক, যেগুলো হচ্ছে দ্রুত সময়ের সাথে সাথে বাড়ে। এরকম অবস্থায় সেই বাড়ি দ্রুত মেরামতির ব্যবস্থা না নিলে পরে এই ধরনের বিপর্যয়ের মধ্যেই পড়তে হয়, এবং কার্যত যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত ভয়ের। কারণ কলকাতা শহরে স্ট্যান্ডঅ্যালোন এরকম বাড়ি G+4 G+5 প্রচুর মানুষ বাস করছেন এসে, ফলে সেখানে যদি এইটুকু সুরক্ষা এনশিওর না হয় অন দ্য সাইড অফ ডেভেলপার্স, তাহলে তো বিপদ বাড়ছে কলকাতার মানুষের জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর পার্থপ্রতিম বাবু, এখন তো প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, অনেক প্রোগ্রেস করে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে এখন সয়েল টেস্ট থেকে শুরু করে সবকিছুই আগে দেখার ব্যবস্থা থাকে। এমনকি এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, সেখান থেকে নিজের অনুকূলে এনে সেই জায়গার রিকনস্ট্রাকশন করারও অনেক ব্যবস্থা থাকে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে এটা একমাত্র পরিত্যক্ত করা ছাড়া বোধহয় আর কোনো সেখানে উপায় থাকছে না, তো এই অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা কি আমরা এক্ষেত্রে কোনো উপলব্ধ করতে পারি না? না, অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা আমরা অবশ্যই পারতাম, তার একটা সময় থাকে। যেরকম বলা হয় যে ক্যান্সারাস ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে ধরা পড়লে হচ্ছে এটা নিরাময় করা যায়, এই ধরনের ক্ষেত্রে যে আপনি যে কথাগুলো বললেন, ধরুন যদি বাড়ির সয়েল টেস্ট নিশ্চয়ই হয়েছে এখানে, ফলে এখানে যদি সফট সয়েলের উপস্থিতি তলায় থেকেই থাকে, মানে একদম আমাদের খুব কাছাকাছি ভূপৃষ্ঠে যদি থেকে থাকে, যার উপরে বাড়ির ভিতটা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এই সফট সয়েলটাকে স্ট্রেনথেন করা যায় বাড়ি তৈরি করার আগে। সেই ব্যবস্থা ওরা করেছেন কিনা আমি জানি না,
কিন্তু এরকম নয় যে সফট সয়েল থাকলেই দুর্ঘটনা ঘটবে। সফট সয়েলকে স্ট্রেনদেন করা যায় প্রযুক্তি নির্ভর উপায়। আচ্ছা, তারপরেও যদি হয় যে স্ট্রেনদেনিং হওয়ার পরেও যদি এই বিপর্যয় যখন শুরু হয়েছে, এই ক্র্যাক ফরমেশনস গুলো যখন হচ্ছে, তখনই যদি ওরা অ্যালার্ট হতেন, তখনও এই বাড়ি মেরামতি প্রযুক্তি নির্ভর উপায় করা সম্ভব ছিল, যাতে এই ধরনের পুরো উল্টে পড়াটা আটকানো যেত। এখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি বললেন যে প্রযুক্তি নির্ভর উপায় আর কি করা যায়। এখন তো বিপর্যয় হয়ে গেছে, এটা বিপর্যয় পূর্ব কিছু কি বলবো যে প্রস্তুতি, সেইগুলো নিতে পারতেন তারা এই বিপর্যয় এড়ানোর জন্য। কিন্তু বিপর্যয় ঘটে যাওয়ার পর সেটার থেকে আমার ছবি দেখে আমার এখনো মনে হচ্ছে যে আমি খুব আশাবাদী নই যে এই বাড়িটাকে ফের রিইউজ করার মতো আমরা জায়গায় যেতে পারবো। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমরা কথা বলছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।